আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। পুরো চ্যাপ্টারটা এখানে আলোচনা করব আমি। মন দিয়ে 2-3 বার শুনবে, তাহলেই হয়ে যাবে। 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। এই দুইয়ের মধ্যে ব্যবধান মাত্র 50 বছরের, কিন্তু এই 50 বছরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটাই বদলে গিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পরই খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তিও নষ্ট হতে থাকে। ফলে মুঘলদের পক্ষে তাদের সাম্রাজ্য ধরে রাখা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রেই মুঘলদের এই অবনতিকে বিভিন্ন সম্রাটের ব্যক্তিগত দক্ষতা, ব্যর্থতা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হয়। যদিও একটা সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধু ব্যক্তি সম্রাটের দক্ষতা, যোগ্যতার উপর নির্ভর করে না, তাহলে কিভাবে ব্যাখ্যা করা যাবে মুঘলদের সাম্রাজ্যিক অবনতিকে? সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকেই মুঘল শাসন কাঠামোয় ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে, বিশেষত শেষ দিকে, মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে গিয়েছিল। ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেননি, বরং তাদের নানা অযোগ্যতার ফলেই সেই দুর্বলতাগুলো আরও বেশি মাথাচাড়া দিয়েছিল। মুঘলদের সামরিক ব্যবস্থার অবনতি তেমনই একটা দুর্বলতা ছিল। বিশেষ কোনো সামরিক সংস্কার অষ্টাদশ শতকের মুঘল সম্রাটরা করেননি। ফলে সাম্রাজ্যের ভিতরের বিদ্রোহ হোক আর বাইরের আক্রমণ, দুর্বল সামরিক ব্যবস্থা সেসবের মোকাবিলা করতে ব্যর্থ হয়। শিবাজি ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। অন্যদিকে নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণে বা আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। পাশাপাশি জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকট মুঘলদের শাসন কাঠামোকে বিপর্যস্ত করে। বিশেষত ভূমি রাজস্বের হিসেবে নানা গরমিল দেখা দেয়। এর নেতিবাচক প্রভাব সাম্রাজ্যের অর্থনীতির উপরেও পড়েছিল। তাছাড়া ভালো জায়গির পাওয়ার জন্য দলাদলি মুঘল দরবারের অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। দুর্বল সম্রাটেরা একটি অভিজাত পক্ষকে নিজের দলে টানার চেষ্টা করতে থাকে। সব মিলিয়ে সম্রাট ও অভিজাতরা সুষ্ঠু শাসন ব্যবস্থার বদলে ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগী হন। সাম্রাজ্যের আয় ব্যয়ের গরমিল বাস্তবে চাপ তৈরি করেছিল কৃষি ব্যবস্থার উপর। সেই চাপের বিরুদ্ধে একাধিক কৃষক বিদ্রোহ দেখা দেয়। এসবের ফলে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল। শাসন কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি একটি অঞ্চলে সর্বেসর্বা হয়ে উঠেছিল। তবে ওই শক্তিগুলি সরাসরি মুঘল কর্তৃত্ব অস্বীকার করেনি, বরং মৌখিকভাবে মুঘল কর্তৃত্বের বৈধতাকে সকল আঞ্চলিক শক্তি মেনে চলত। নিজেদের শাসনকে মান্যতা দেওয়ার জন্য আঞ্চলিক শাসকেরা মুঘল সম্রাটের অনুমোদন চাইত। এমনকি অনেক আঞ্চলিক রাজ্যই নিজেদের প্রশাসনকে মুঘল প্রশাসনের ছাঁচেই গড়ে তুলেছিল। বাস্তবে অষ্টাদশ শতকে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী ছিল। রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে পড়েছিল। তাই মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হলেও মুঘল রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েনি, বরং আঞ্চলিক শক্তিগুলির মধ্যে দিয়ে তা টিকে ছিল।
আঞ্চলিক শক্তিগুলি ছিল বিভিন্ন রকমের, তার কোনোটা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন অঞ্চলে কর্মরত আঞ্চলিক প্রশাসকেরা। পাশাপাশি এমন কিছু রাজ্যও স্বতন্ত্র হয়ে ওঠে যারা আগে মুঘল রাষ্ট্রের অধীন কিন্তু শাসিত ছিল। আঞ্চলিক শক্তিগুলির মধ্যে তিনটি শক্তি ছিল প্রধান, সেগুলি হলো বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। এই তিনটি আঞ্চলিক শক্তির প্রধান ছিলেন তিনজন মুঘল প্রাদেশিক প্রশাসক। তারা কখনো আনুষ্ঠানিকভাবে মুঘল কেন্দ্রীয় প্রশাসনের বিরোধিতা করেননি, যদিও নিজেদের অঞ্চলে তাদের প্রশাসনিক ক্ষমতা ছিল প্রায় চূড়ান্ত। এরপরে বাংলা। সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব। সম্রাট বাহাদুর শাহর আমলেও মুর্শিদ কুলি ওই পদে বহাল ছিল। দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুক শিয়র। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। ফলে দেওয়ান ও নাজিমের যৌথ দায়িত্ব পাওয়ার জন্য সুবা বাংলায় মুর্শিদ কুলির ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়ে। আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। টুকরো কথা। মুর্শিদ কুলির খানকে ঔরঙ্গজেবের চিঠি। সম্রাট ঔরঙ্গজেব তার মুন্সি ইনায়েত উল্লাহকে দিয়ে চিঠি লিখিয়ে বাংলার দেওয়ান মুর্শিদ কুলিকে পাঠিয়েছিলেন। সেই চিঠিগুলি থেকে বাংলার দেওয়ানের প্রতি মুঘল সম্রাটের মনোভাব বোঝা যায়। মূল চিঠিগুলি ফরাসিতে লেখা। তেমনই একটি চিঠিতে লেখা হয়েছিল, বাদশাহের আজ্ঞা অনুসারে লিখিত হইতেছে যে এই বিহার প্রদেশের দেওয়ানের পদও আপনাকে অর্পণ করা হইয়াছে, সুতরাং আপনি স্বয়ং ওড়িশা যান, ইহা ভালো নহে। তথায় এক প্রতিনিধি নায়েব রাখিয়া জাহাঙ্গীরনগর ফিরিয়া আসিবেন, কারণ যুবরাজ আজিম উস শান কুমার ফারিক শিয়রকে ঢাকায় রাখিয়া নিজে পাটনায় চলিয়া গিয়াছেন। আপনার অনেক কার্য, সুতরাং যথা হইতে সব স্থানের তত্ত্বাবধান করিতে পারেন। এরূপ কেন্দ্রস্থানে আপনার বাস করা উত্তম। বাদশাহ হুকুম করিতেছেন যে ওড়িশা পৃথক প্রদেশ, সুবা এক কোণে অবস্থিত, সর্বদাই ইহার পৃথক শাসনকর্তা থাকিত এবং আপনার কার্যস্থলের বাংলার সঙ্গে ইহার কোনো সম্বন্ধ ছিল না। এই প্রদেশের অবস্থা লিখিয়া জানাইবেন। জাহাঙ্গীরনগর বলতে ঢাকা বোঝানো হয়েছে। আরেকটি চিঠিতে লেখা হয়েছে, ইতিপূর্বে বাদশাহের হুকুমে এই মন্ত্রীবরকে লেখা হইয়াছে যে প্রায় 90 লক্ষ টাকার সরকারি খাজনা যাহা বঙ্গদেশ ও উড়িষ্যায় সংগ্রহ করা হইয়াছে এবং যাহার পরিমাণ আপনি বাদশাহকে লিখিয়া জানাইয়াছেন ও তৎসঙ্গে অন্যান্য অধিক টাকা যাহা সংগ্রহ হইয়া থাকিবে, একত্রে যত দ্রুত সম্ভব এখানে পাঠাইবেন। যদি আপনি পূর্বে প্রেরিত আজ্ঞানুসারে পূর্বোক্ত টাকা সদরে রওনা করিয়া থাকেন ভালোই, নচেত এই পত্র পাইবা মাত্র ওই টাকা এবং অপর যাহা কিছু আদায় হইয়াছে তাহা সমস্ত সর্বাপেক্ষা অধিক দ্রুততার সঙ্গে হুজুরের প্রেরণ করিবেন। জানিবেন যে বিলম্ব অবৈধ, কারণ এ বিষয়ে বাদশাহ অত্যন্ত অধিক তাগিদ করিতেছেন। নিশ্চয়ই এই আজ্ঞা কার্যে পরিণত করিবেন। এই চিঠিটির থেকে ঔরঙ্গজেবের শেষ কয়েক বছরের রাজত্বকালের টাকার অভাব এবং সুবা বাংলার থেকে পাঠানো রাজস্বের গুরুত্ব স্পষ্টভাবে বোঝা যায়। আরেকটি চিঠিতে মুর্শিদ কুলিকে লেখা হয়েছে, আপনি বাদশাহী রাজস্ব সংগ্রহের পরিশ্রম করিতেছেন এবং প্রার্থনা করিয়াছেন যে বাদশাহের স্বহস্তে লিখিত কয়েক ছত্র সহ এক ফরমান আপনার নামে প্রেরিত হউক। তাহা সব বাদশাহ অবগত হইলেন। সম্রাট অনুগ্রহপূর্বক আপনাকে এক উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ অর্থাৎ খেলাত
এবং হস্তাক্ষরে ভূষিত ফরমান প্রদান করিলেন। নিশ্চয়ই এইসব অনুগ্রহের জন্য ধন্যবাদ প্রকাশ করিতে ও রাজস্ব সংগ্রহ ও হুজুরে প্রেরণ সম্বন্ধে অত্যন্ত পরিশ্রম করিবেন। অতি শীঘ্রই খেলাত ও ফরমান আপনার নিকট প্রেরিত হইবে। উদ্ধৃত চিঠির অংশটি মূল ফারসি থেকে বাংলায় তর্জমা করেছিলেন যদুনাথ সরকার। তার মুর্শিদকুলি খাঁর অভ্যুদয় প্রবন্ধ থেকে উদ্ধৃতিগুলি নেওয়া হয়েছে, মূল বানান অপরিবর্তিত। মুর্শিদকুলির আমলে বাংলায় একদল ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয়। তারা নাজিমকে নিয়মিত রাজস্ব দেওয়ার বদলে নিজেদের অঞ্চলে ক্ষমতা ভোগ করতেন। মুর্শিদকুলির আমলে বাংলার রাজনৈতিক পরিস্থিতির ব্যবসার পক্ষে অনুকূল ছিল। স্থল ও সমুদ্রপথে নানান দ্রব্য সুবা বাংলা থেকে রপ্তানি করা হতো। হিন্দু, মুসলমান ও আর্মেনীয় বণিকরাই ওই ব্যবসায় প্রভাবশালী ছিল। হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন এদের মধ্যে অন্যতম। এইসব ধনী ব্যবসায়ী ও মহাজনদের হাতে অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতাও ছিল। শাসকেরা এদের সহায়তার উপর নির্ভর করত। এ প্রসঙ্গে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠের নাম করা যায়। সুবা বাংলার কোষাগার ও টাকশাল জগৎ শেঠের পরোক্ষ নিয়ন্ত্রণেই চলত। মুর্শিদাবাদে মুর্শিদকুলির খান প্রতিষ্ঠিত কাটরা মসজিদ। মূল ছবিটি উইলিয়াম হজেত এর আঁকা, 1781 খ্রিস্টাব্দে। টুকরো কথা। জগৎ শেঠ মুর্শিদাবাদের জগৎ শেঠ মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল। এদের বণিক রাজা বলা হতো। এই বণিক রাজাদের মধ্যে প্রবীণ উমিচাঁদ ছিলেন খোদা ওয়াজিদ এবং জগৎ শেঠ। মুর্শিদাবাদে সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠ এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1652 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ পাটনায় চলে যান। তার বড় ছেলে মানিকচাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেন। মুর্শিদকুলি খানের সঙ্গে মানিকচাঁদের সম্পর্ক ভালো ছিল। সেই সূত্রেই মানিকচাঁদ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করে। মানিকচাঁদের পর তার ভাগ্নে ফাতেহ চাঁদ ব্যবসার হাল ধরেন। ফাতেহ চাঁদ মুঘল সম্রাটের থেকে জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধি পান। সেই উপাধি বংশানুক্রমিকভাবে চলতে থাকে। অর্থাৎ জগৎ শেঠ কোনো একজনের নাম নয়, নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি। নিজেদের মুদ্রা তৈরি, মহাজনী ব্যবসা প্রভৃতির ফলে জগৎ শেঠের বিপুল অর্থনৈতিক ক্ষমতা ছিল। এক ধরনের ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছিল জগৎ শেঠদের হাত ধরে। অর্থাৎ বাংলায় অর্থনীতির উপর জগৎ শেঠদের নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট। পাশাপাশি মুর্শিদাবাদে বাংলার নবাবের দরবারেও তাদের প্রভাব ছিল। ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠদের নিজেদের দলে টানতে চেয়েছিল। মীর জাফর নিজেও জগৎ শেঠদের পছন্দের ব্যক্তি ছিলেন। ফলে পলাশী যুদ্ধের পর জগৎ শেঠদের সম্মতিতে ব্রিটিশ কোম্পানি মীর জাফরকেই নবাব নির্বাচিত করেন। 1727 খ্রিস্টাব্দে যখন মুর্শিদকুলি মারা যান, তখনও মুঘলদের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক ভালো ছিল। মুর্শিদকুলির উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতা নিয়ে গোলযোগ বাধে। সেই পরিস্থিতিতে জগৎ শেঠ ও কয়েকজন ক্ষমতাবান জমিদারের মদতে সেনাপতি আলীবর্দী খান সুবা বাংলার ক্ষমতা দখল করেন। বাস্তবে আলীবর্দী খানের শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায়। শাসনতান্ত্রিক কোনো খবরাখবরই দিল্লির মুঘল সম্রাটকে জানানো হতো না। তাছাড়া নিয়মিত রাজস্ব পাঠানোর ব্যবস্থা বন্ধ হয়ে যায়। যদিও মুঘল কর্তৃত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হতো, তবুও বাংলা, বিহার ও উড়িষ্যা আলীবর্দী কার্যত একটি স্বশাসিত
প্রশাসন চালাতেন। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী মারা যান। তার দৌহিত্র সিরাজ উদ্দৌলা নতুন নবাব হন, কিন্তু দ্রুতই দরবারের বিভিন্ন গোষ্ঠী ও ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজের সংঘাত বাধে। তার পরিণতিতে বাংলার শাসন ব্যবস্থা ব্রিটিশ কোম্পানির কর্তৃত্ব তৈরি হয়েছিল। বাংলায় বর্গীহানা। ছেলে ঘুমোলো পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে, ছড়াটি প্রায় সবারই জানা। বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ছিল নবাব আলীবর্দীর সময় গুরুত্বপূর্ণ ঘটনা। 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা ও ওড়িশার বিভিন্ন অঞ্চলে লুটতরাজ ও আক্রমণ চালিয়েছিল। সেই আক্রমণে স্মৃতি নানা ছড়া ও প্রবাদে বর্গীহানা বলে পরিচিত হয়েছে। বর্গীহানায় ভুক্তভোগী বাঙালি কবি গঙ্গারাম বর্গীদের অত্যাচারের বিবরণ দিয়েছেন। যেই মাত্র পুনরপি ভাস্কর আইল, তবে সর্দার সকলে ডাকিয়া কহিল, স্ত্রী পুরুষ আদি করি যতেক দেখিবা, তলোয়ার খুলিয়া সব তাদের কাটিবা। এতেক বচন যদি বলিল সর্দার, চতুর্দিকে লুটে কাটে বলে মার মার। বাংলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুটতরাজ চালায় বর্গীরা। নবাবের রাজধানী মুর্শিদাবাদও বর্গী আক্রমণের হাত থেকে বাদ যায়নি। 1751 খ্রিস্টাব্দে বাংলার নবাব ও মারাঠাদের মধ্যে সন্ধি হয়। সন্ধির একটি শর্তে বলা হয়, ওড়িশার জলেশ্বরের কাছে সুবর্ণরেখা নদী সুবা বাংলার সীমানা, মারাঠারা সেই সীমানা ভবিষ্যতে পার করবেন না। মারাঠা হানার ফলে বাংলার পশ্চিম প্রান্ত ছেড়ে অসংখ্য মানুষ পূর্ব উত্তর বাংলা এবং কলকাতায় চলে যায়। কলকাতায় অনেকে ব্রিটিশ বণিকদের আশ্রয় পেয়েছিলেন। নবাবের বিকল্প হিসেবে ব্রিটিশ কোম্পানি হয়ে উঠেছিল রক্ষাকারী। বর্গীহানা আটকাবার জন্য কলকাতায় খাল খোঁড়া হয়েছিল। তাকে মারাঠা খাল বলা হতো। কলকাতার ব্রিটিশ কুঠির চিঠিপত্রে তার বর্ণনা রয়েছে। কলিকাতা, কাশিমবাজার ও পাটনায় আমাদের ব্রিটিশ কারবারের কিছুদিনের জন্য একেবারে বন্ধ হইয়া গেল। কলিকাতায় 100 বক্সরিয়া সৈন্য যুক্ত করা হইল এবং স্থানীয় সাহেবদের লইয়া এক মিলিশিয়া গঠন করা হইল। কলিকাতার বণিকগণ প্রস্তাব করিল যে তাহাদের বাড়িঘর রক্ষা করিবার জন্য তাহা নিজের খরচে শহর ঘিরিয়া একটা খাল খুঁড়িবে। আমাদের কাউন্সিল এই প্রস্তাব মঞ্জুর করিয়া 4 জন প্রধান লোকের জামিনে 3 মাসে শোধ দিবার শর্তে 25,000 টাকা ধার দিল। 3 ফেব্রুয়ারি 1744 এর মধ্যে ওই খাল মারাঠা ডিচ ফোর্ডের দরওয়াজা হইতে হ্রদ অর্থাৎ সল্ট লেক এর দিকে যাইবার বড় রাস্তা পর্যন্ত সম্পূর্ণ হইয়াছে। এখন গোবিন্দপুরে কোম্পানির সীমানা পর্যন্ত তাহা লইয়া যাইবার কাজ আরম্ভ হইয়াছে। গঙ্গারাম লিখিত মহারাষ্ট্র পুরাণ এর অংশ ও ব্রিটিশ কুঠির চিঠির উদ্ধৃত অংশগুলি যদুনাথ সরকার এর বর্গীর হাঙ্গামা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। মূল বানান অপরিবর্তিত। ব্রিটিশ কুঠির চিঠিতে যে ফোর্ট এর কথা রয়েছে সেটি এখনকার কলকাতা জেনারেল পোস্ট অফিসের জায়গায় ছিল।